রাত বাজে 11টা। এখনো বাসে ফেরেনি শুভ্র। ঝড় বৃষ্টির রাত, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর বজ্রপাত হচ্ছে। এক একবার বজ্রপাতের শব্দে দুই কান চেপে ধরে রোদেলা। ভয় আর চিন্তা দুটোই হচ্ছে তার। রুমের জানালাগুলো বন্ধ করতে যাচ্ছিল সে, কিন্তু তখনই হলো লোডশেডিং। রুমের সমস্ত আলো নিভে গেল। দমকা হাওয়া ভেসে আসছে জানালা দিয়ে, তার সাথে ঝড়ো বৃষ্টি। রোদেলার শরীরে কেমন শিহরণ ছড়িয়ে গেল। ফোনটা কোথায় রেখেছিল মনে করতে পারছে না। ধীরে ধীরে সে বিছানার কাছে যাচ্ছে। বুকের ভেতরটায় ধুকধুক শব্দ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল দরজা লাগানোর আওয়াজ। সে ছাড়া তো এই রুমে কেউ নেই, তাহলে কে দরজা বন্ধ করলো? শুভ্র এলে তো কথা বলতো, কিন্তু দরজার শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না সে। তবুও নিশ্চিত হতে কাপা স্বরে বলল, কে কে এখানে? সুবর্ণ, তুমি এসেছো কি? কোনো সাড়া নেই। আবারও ভয় পেয়ে গেল রোদেলা। কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে, তবুও সে স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একটা তার দিকে এগিয়ে আসছে। আচমকা একটা হাত এসে পড়লো তার কাঁধে। আর কিচ্ছু ভাবতে পারলো না রোদেলা। আতঙ্কে গলা ছেড়ে চিৎকার করেও করতে পারলো না। মুখ চেপে ধরলো কেউ এক হাতে। রোদেলা চোখ খিচে বন্ধ করে রইল। তারপর হঠাৎ শুনতে পেল কারো ফিসফিসানির আওয়াজ, আর তার সাথে অতি পরিচিত সুঘ্রাণ। আমার বউটা যে এত ভীতু জানতাম না তো, অথচ সারাক্ষণ কি হম্বিতম্বি করে আমার ওপর। সহসাই চোখ মেলে তাকালো রোদেলা। আধো আলোতে শুভ্রর অবয়ব দেখেও সে ভয়ে ভয়ে বলল, কে? বলতো কে? শুভ্র। জি বেগম সাহেবা, আমি শুভ্র, আপনার একমাত্র পতি। হুট করে আবার কারেন্ট চলে এলো। আলোকিত হয়ে গেল পুরো ঘর। রোদেলা শুভ্রর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। হালকা ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। গায়ের কাপড়ও কিছুটা ভেজা। কোমরে হাত রেখে মাথা নিচু করে তার চোখে চেয়ে আছে শুভ্র। তার যেন পলকই পড়ছে না। শুভ্র সেটা খেয়াল করে আরেকটু ঝুঁকে বলল, চোখ সরাতে পারছেন না ম্যাম? খুব বেশি অ্যাট্রাকটিভ লাগছে আমায়? রোদেলা তখনই চোখ সরিয়ে নিল। আমতামতা করে বলল, তুমি তো ভারী পাজি লোক। এভাবে কেউ ভয় দেখায়? ভয় আমার হার্টবিট বেড়ে গেছিল। আমি কি জানতাম নাকি তুমি এত ভয় পাবে? আমি রুমে ঢুকতেই যাচ্ছিলাম, ঠিক তখনই লোডশেডিং হলো। তারপর ইচ্ছে হলো তোমার সাথে একটু মজা করি, কিন্তু তুমি যে সত্যি এতটা ভয় পাবে বুঝিনি। তা বুঝবেন কি করে? বুঝলে কি আর এত রাত করে বাড়ি ফিরতেন? আমি চিন্তায় চিন্তায় শেষ। বাইরে ঝড় তুফান বইছে, তার মাঝে লোডশেডিং, আর এসবে আমি ভয় পাবো না? আচ্ছা, আমি খুব সরি, আর এমন হবে না। কিন্তু তুমি আগে সম্বোধনটা ঠিক করো। হয় তুমি বলো, নয়তো আপনি বলো। আবার শুরু হলো ওনার আপনি তুমি নিয়ে যুদ্ধ। আমি দুটো মিক্স করেই ডাকবো। এবার বলো, তোমার আসতে কেন লেট হলো? তখন ওইভাবে কিছু না বলে রাগী মুখ করে চলে গেলে কেন? আমি তো ভেবেছিলাম আমি বুঝি রাগে এমন করেছি। শুভ্র এক হাত রোদেলার কাঁধে রেখে শান্ত স্বরে বলল, তখন একটু রাগ হয়েছিল অবশ্য, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। তবে আমি তোমার ওপর একদম রাগ করিনি। আমি জানি জিশানকে একেবারে ইগনোর করাটা তোমার জন্য কঠিন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি কেন যেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। জিশানকে তোমার পাশে দেখলেই আমি সহ্য করতে পারি না। কিন্তু জিশানের কোনো খারাপ উদ্দেশ্য নেই, ছিল না কখনো। ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। ওকে প্লিজ ভুল বুঝো না, আর ওর সাথে খারাপ ব্যবহারও করো না প্লিজ। ও একদম ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে, বাবাকেও বেশি কাছে পায়নি, অনেক কষ্ট পেয়েছে জীবনে। খুশির বা ভালো মুহূর্ত বলতে ওর জীবনে ছিল শুধু আমার সাথে কাটানো মুহূর্ত। খুব ছোট ছিলাম আমরা তখন, কি বা বুঝতাম তখন। খেলার সাথী পড়ার সাথী ছিলাম দুইজন। ও সবসময় মনমরা হয়ে থাকতো। কেউ ওর সাথে বন্ধুত্বও করতে যেত নাক বাড়িয়ে। কিন্তু আমি ছোট থেকেই একটু বেশি চঞ্চল ছিলাম। আমি আগে আগে গিয়ে বন্ধুত্ব করেছি ওর সাথে। তারপর থেকে আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। মাঝের সময়গুলোতে ও দেশের বাইরে ছিল। ওর বাবা জোর করে পাঠিয়েছিল সেখানে, কিন্তু জানি না এখন কেন আবার চলে এলো। যাই হোক, তাছাড়া আর কিচ্ছু নেই। বন্ধুত্ব রাখা কি দোষের? একদমই দোষের না। তোমাদের বন্ধুত্ব আগের মতোই রাখতে পারো তোমরা, এতে আমি বাধা দিতে পারি না। কিন্তু আমি জেলাসি থেকে নিজেকে আটকাতে পারবো না, এটা আমার হাতে নেই। কিন্তু কারণ তোমরা এখন আর আগের মতো ছোট্ট নেই কেউই, দুজনই অ্যাডাল্ট, তাই আমার হিংসে হবেই। আর ওকে তোমার পাশে দেখলে রাগও হবে, এটা আমি দূর করতে পারবো না। সরি। ঠিক আছে বুঝতে পেরেছি। এখন বলো, তোমার হাতে কি কি লুকিয়ে রেখেছো? শুভ্র সঙ্গে সঙ্গে পেছন থেকে হাতটা সামনে এনে রোদেলার হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নাও, এটা পরে এসো এক্ষুনি, আমি ওয়েট করছি। কি আছে এতে? শাড়ি। এখন হঠাৎ শাড়ি? এখনই পড়তে হবে? এক্ষুনি পড়তে হবে, যাও তাড়াতাড়ি। রোদেলা মুচকি হেসে প্যাকেটটা নিয়ে চলে গেল। শুভ্র তাড়াতাড়ি চেঞ্জ করে এসে রুমের সব জানালা লাগিয়ে দিল। তারপর অনেকগুলো মোমবাতি একে একে করে সব জ্বালিয়ে দিল। এবার রুমের সব বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতিগুলো একটা একটা করে রুমের কোনায় কোনায় রেখে সাজাতে লাগলো। শেষ মোমবাতিটা যখন টেবিলের ওপর রাখতে যাবে, তখনই শুনতে পেল, কেমন লাগছে আমায়? শুভ্র ঘুরে তাকালো পিছনে। শুভ্র রঙের জামদানি শাড়ি পরিহিতা রোদেলার দিকে দৃষ্টি আটকে গেল শুভ্রর। শাড়ির পাড় সোনালী রঙের, তার সাথে মিলিয়ে হালকা সোনালী রঙের গয়না, হাত ভর্তি সোনালী চুড়ি, আর খোলা চুলে রোদেলাকে অসম্ভব মায়াবিনী লাগছে দেখতে। এক হাতে কপালের চুল সরিয়ে কানের পেছনে গুজল রোদেলা। হাত ভর্তি চুরির রিনঝিন শব্দ যেন এক নীরব সঙ্গীত বাজিয়ে গেল শুভ্রর হৃদয়ে।
অলৌকিক সুন্দর। রোদেলা লাজুক হেসে মাথা নিচু করে শাড়ির আঁচল ধরে বলল, শাড়িটা খুবই সুন্দর। শাড়িটা তো সুন্দর, কিন্তু শাড়ির মালিক আরো ভয়ঙ্কর সুন্দর। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না রোদ। খুব সুন্দর স্নিগ্ধ লাগছে তোমায়, মনে হচ্ছে শুভ্র শাড়ির ভাঁজে তুমি এক টুকরো জ্যোৎস্না। তাই আর কি কি মনে হচ্ছে শুনি? শুভ্র এগিয়ে এসে তার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, কি বলবো বলো? আমি তো কোনো কবি নই, তাই ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না, তবে দুটো লাইন কবির কাছ থেকে ধার এনে বলতে পারি। বলুন শুনি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? রোদেলা মুস্কি হেসে উঠল। শুভ্র মিউজিক বক্সে গান বাজিয়ে দিয়ে ফুলদানি থেকে একটা সাদা গোলাপ এনে ধীরে ধীরে রোদেলার কানে গুজে দিতে লাগলো। মিউজিক বক্স থেকে মৃদু সুরে ভেসে আসছে গান। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দুইজন দুইজনের দিকে। রোদেলা মৃদু সুরে বলল, এত কিছু কিসের জন্য মাস্টার মশাই? রুমটা এত সুন্দর করে কেন সাজিয়েছেন? শুভ্র কোনো জবাব না দিয়ে তাকিয়ে রইল নিজের হাত ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টার ঘর ছুঁই ছুঁই, তখনই শুভ্র এক গুচ্ছ সাদা গোলাপ হাতে নিয়ে রোদেলার সামনে হাঁটু ভেঙে বসে বলল, হ্যাপি বার্থডে মাই সানশাইন। বিস্মিত হয়ে চোখ বড় বড় করে তাকালো রোদেলা। কাপা হাতে গ্রহণ করলো শুভ্রর দেওয়া সাদা গোলাপের তোড়া। শুভ্র উঠে দাঁড়িয়ে রোদেলার কপালে গভীর চুম্বন এঁকে বলল, মিসেস রোদেলা, আমার রোদ, আমার জীবনের আলো, আজ তোমার জন্মদিন। এই দিনটাতেই তুমি এসেছিলে এই পৃথিবীতে, ঠিক যেন বসন্তের বুকে একটি নতুন এবং অতি রঙিন ফুল হয়ে, শুভ্র আকাশে এক চিলতে রোদ হয়ে। এই দিনটির চেয়ে স্পেশাল আমার কাছে আর কোনো দিন নেই। ঠিক এই তারিখেই তুমি আমার আধার কালো জীবনে নিয়ে এসেছিলে এক চিলতে রোদ, যা ধীরে ধীরে আমার জীবনের আধার সরিয়ে ফিরিয়ে এনেছে শুভ্রতা আর পরিপূর্ণ করেছে আমাকে। এই তারিখেই আমায় ঘায়েল করেছিল তোমার সেই চঞ্চল দীপ্তিময় হাসি। কথা দিচ্ছি রোদ, এই হাসি আমি কোনোদিন ম্লান হতে দেব না। তুমি শুধু জীবনভর আমার শুভ্রতায় মিশিয়ে যেও তোমার রোদের সোনালী আভা। রোদেলার চোখে অশ্রু টলমল করছে। অতর্কিতেই সে শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রর বুকে মাথা গুজে কাদু কাদু স্বরে বলল, আপনি এমন কেন? হ্যাঁ, এত ভালোবাসে কেউ বলে? এত ভালোবাসা পেলে আমি কেঁদে ফেলি। খুব বেশি ভালো লাগছে আমার শুভ্র, এত ভালো লাগছে যে আমার ভয় হচ্ছে কখনো যদি এই ভালোবাসা আমি হারিয়ে ফেলি, সেদিন নিঃস্ব হয়ে যাব। কোনো অস্তিত্ব থাকবে না আমার আর। এই শুভ্রতাকে ছাড়া যে রোদ একেবারে ম্লান হয়ে যাবে। আমি কিছুতেই হারাতে চাই না তাকে। এভাবে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে চাই আজীবন। কথা দিন, কখনো আমায় এই শুভ্রতা থেকে আলাদা করবেন না, আমায় দূরে ঠেলে দেবেন না। শুভ্র রোদেলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কথা দিলাম রোদ, তোমায় কি করে আলাদা করব নিজের থেকে? তোমাকে নিজের থেকে আলাদা করলে যে আমি আধারে পড়ে মরে যাব আবার। আমি আর আধার চাই না রোদ, কিছুতেই না। কিছু মুহূর্ত কেটে গেল এভাবেই। হুট করে রোদেলার ফোন বেজে উঠল। দুজনের ঘোরও কেটে গেল। রোদেলা ফোন হাতে নিয়ে দেখল তার মা বাবা ভিডিও কল করেছেন। তারপরে আবার শুভ্রর বাবা মা ভিডিও কল দিলেন। অতঃপর তাদের সবাইকে ভিডিও কলে রেখেই রোদেলা তার জন্মদিনের কেক কাটলো। কেক কাটা শেষে বাবা মায়ের কাছ থেকে দোয়া পেয়ে বিদায় নিল রোদেলার শুভ্র। শুভ্র রোদেলার হাত ধরে বলল, কাল আমি তোমায় সেই পার্কটাতে নিয়ে যাব রোদ। তুমি কাল আবার সবাইকে চকলেট আর কার্ড দেবে, নিজের আনন্দ ভাগ করে নেবে সবার সাথে। আমি মুগ্ধ চোখে উপভোগ করে যাব সেই দৃশ্য। সত্যি আমি তো আর ওয়েট করতে পারছি না সেই সময়ের জন্য। আমিও আর ওয়েট করতে পারছি না। চলো এবার আমার সাথে। কোথায়? এত মায়াবী রাতে যেখানে যাওয়ার কথা। সুবর্ণ ছুটে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। দম বন্ধ লাগছে তার। এতটা কষ্ট মনে হয় এর আগে কখনো হয়নি। যখন নিজের স্বামীর অত্যাচার সহ্য করতে হতো তখনও বোধহয় এতটা কষ্ট হয়নি তার। শুভ্র রুমের বাইরে দাঁড়িয়ে সে সব শুনেছে এতক্ষণ। নিজেকে আজ সবচেয়ে বেশি অসহায় লাগছে তার। আজ রোদেলা যা পাচ্ছে সে সবকিছুতেই তার পাওয়ার কথা ছিল, কিন্তু নিজের দোষেই সে সব হারিয়েছে। আজ বারবার মনে হচ্ছে শুভ্রর সাথে কাটানো সব পুরনো স্মৃতি। সেদিন যদি শুভ্রকে ছেড়ে সে না যেত, তাহলে হয়তো আজ তার এত আক্ষেপ আর আক্রোশ নিয়ে বাঁচতে হতো না। শুভ্র নিশ্চয়ই তাকে রোদেলার চেয়েও বেশি ভালোবাসতো। এসব ভাবতে ভাবতেই ক্ষোভ আর আক্ষেপের বশে একটা কাচের গ্লাস হাতে নিয়ে তা মেঝেতে ছুঁড়ে ভেঙে ফেলল সুবর্ণ। ভাঙা এক টুকরো কাচ হাতে নিয়ে অপর হাতে একের পর এক আঘাত করতে চাইল সে। টপ টপ করে রক্ত ঝরতে লাগলো মেঝেতে, অথচ তার সেই ব্যথা অনুভূতই হচ্ছে না। 5 থেকে 6টা ক্ষত হওয়ার পর সেদিকে তাকিয়ে কেঁদে উঠল সুবর্ণ। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে কি ক্ষমা করা যায় না শুভ্র? আর একটাবার সুযোগ দেওয়া যায় না? আমি অনুতপ্ত, অসহায়। আমায় গ্রহণ করো শুভ্র। আমি যে আর এই যন্ত্রণা সইতে পারছি না। তুমি আমার হয়েও হলে না, এটা মানতে পারছি না আমি কিছুতেই। আমি নিজের দোষে তোমাকে একেবারে হারিয়ে ফেললাম, এটা মানতে পারছি না আমি আর। হারিয়ে ফেললাম তোমার মনে গড়ে ওঠা আমার জন্য ভালোবাসা। ভালো তো আমিও সত্যিই বেসেছিলাম তোমায়, কিন্তু লোভের বশে গিয়ে এমন অন্যায় করে ফেলেছি আমি। এর ফল যে এতটা যন্ত্রণাদায়ক হবে ভাবতেও পারিনি। কিন্তু এখন কি করব আমি? আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে হারানোর যন্ত্রণায় ছটফট করতে করতে। মেঝেতে বসে অনবরত কেঁদে চলেছে সুবর্ণ।
তার এই বিধ্বস্ত রূপ দেখতে পাচ্ছে না শুভ্র। দেখলে হয়তো শুভ্রর জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠতে এই দৃশ্য। তো এই পর্বটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।